আসসালামু আলাইকুম। আজকে আমরা শেখার চেষ্টা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২ অধ্যায় সেট এবং ফাংশন। এই অধ্যায়ের উপর আজকে আমরা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাস 8 এরও আছো, ক্লাস 8 এর 7 অধ্যায় সেট আছে। সেই সেট আর এই সেট বলা চলে সবই কি, শুধু এইখানে একটু হালকা বেশি করে অনেক কিছু আরো বেশি কিছু ধারণা দেওয়া আছে। আর ক্লাস 8 লেভেলে সেটটাকে ছোট করে আলোচনা করা হয়েছে এবং নবম দশম শ্রেণীতে একটু বড় করে আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি কেউ ক্লাস 8 এরও হয়ে থাকো তবুও ক্লাসটা করতে পারবে। আর বিশেষ করে আমাদের নবম দশম শ্রেণীর উপর ভিত্তি করে আজকে এই ক্লাসটা। তো দেখো, প্রধানত আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেট এবং ফাংশন। তো 2 এর 1 অনুশীলনী অর্থাৎ 2.1 এ প্রথমত সেট নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে 2.2 এ যায় অন্বয় এবং ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেট কি ভাইয়া? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুসংজ্ঞায়িত সমাবেশ। কি বললাম? বাস্তব বা চিন্তা জগতে বস্তু সুসংজ্ঞায়িত সমাবেশ। যেমন ধরে নিলা তোমার কাছে একটা কলম আছে, ধরে নিলা কলম আছে একটা, হ্যাঁ, একটা খাতা আছে, হ্যাঁ, একটা স্কুল ব্যাগ আছে। তো এই তিনটা মিলে তোমার একটা সেট হয়ে গেল। এই তিনটা মিলে কি হলো ভাইয়া? একটা তুমি সেট গঠন করে ফেললা। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশটাকে বলা হচ্ছে সেট। তুমি যে কোনো কিছু নিতে পারো। ধরে নাও তুমি এইখানে তোমার কাছে 1 টাকা ছিল, 2 টাকা ছিল, 5 টাকা ছিল, তাহলে 1 2 5 এই সবগুলা মিলে একটা সেট হইলো। বুঝা যাচ্ছে? তাহলে সেট কি? সেট হচ্ছে ভাইয়া এই যে এরকম করে বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুসংজ্ঞায়িত সমাবেশকে বলা হচ্ছে সেট। এখন সেটটাকে ভাইয়া দুই ভাগে প্রকাশ করা যায়। কয় ভাবে ভাইয়া? দুই ভাগে। তোমরা তোমাদের বইয়ের দেখো, এটা 21 পৃষ্ঠার মধ্যে চলে যাও। 21 পৃষ্ঠার মধ্যে চলে গেলে পাবা যে সেটকে দুই ভাগে প্রকাশ করা যায়। একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। কি ভাইয়া? তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তোমাদের বইয়ে দেখো 22 পৃষ্ঠায় আছে এটা। এই যে সেটের তালিকা পদ্ধতি আছে আর একটা সেট গঠন পদ্ধতি আছে। তো ভাইয়া যদি তালিকা পদ্ধতির দিকে তাকাও, যে তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিতে তোমাকে সেটের মানটা সরাসরি উল্লেখ করে দিবে। যেমন তোমাকে বলবে যে এ একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা 1 2 3 বলে দিল, শেষ, কিছুই নেই। তাহলে তোমাকে সরাসরি দিচ্ছে। তাহলে এই যে সরাসরি যেটা দিবে সেটা হচ্ছে তোমার তালিকা সেট। মানটা তোমাকে এক কথায় উল্লেখ করে দিবে তালিকা সেটে। কিন্তু ভাইয়া তোমার যে সেট গঠন পদ্ধতি আছে, এই জায়গায় তোমাকে মানটা উল্লেখ করে দিবে না। তোমাকে এরকম দিল যে x যেন x হয়, হ্যাঁ, x এর মানটা দেখো এরকম করে একটা শর্ত দিয়ে দিবে যে x এর মান 7 এর গুণিতক। x যেন x হয়, x এর মান 7 এর গুণিতক, এইভাবে দিয়ে দিল গুণিতক। হ্যাঁ, 7 এর গুণিতক না দিয়ে তোমাকে গুণিতক দিলে এখানে ফের আবার অনেকগুলো আসবে, এটা একটা অসীম সেট হয়ে যাবে। আমরা যদি এখানে দিই যে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, তাহলে দেখো এখানে কিন্তু তোমাকে নির্দিষ্ট করে দিয়ে দেইনি যে x এর মানটা কি। জাস্ট তোমাকে বললো যে x যেন x হয়, x এর মানটা 28 এর গুণনীয়ক। তাহলে যেখানে তোমাকে সরাসরি উল্লেখ করে দিচ্ছে না। আবার অনেকে বলতে পারো ভাইয়ের এটা সমাধান। ভাইয়ার এটা জাস্ট বেসিক পড়াচ্ছে। এক এই ক্লাসটার পরেই এই সেট গঠনের প্লেলিস্টেই, সেট ফাংশনের প্লেলিস্টেই তোমরা 2.1 এর সমাধান পেয়ে যাবা, 2.1 এর দুইটা ক্লাস, 2.2 এর সমাধান পেয়ে যাবা। সমস্যা নাই, ভয় পাওয়ার কিছুই নাই। তাহলে আমরা তালিকা পদ্ধতি করলাম। এই যে তোমাদের অনুশীলনীতে চলে যাও। দেখো অনুশীলনীতে 1 নম্বরে আছে তালিকা পদ্ধতি, 2 নম্বরে আছে সেট গঠন পদ্ধতি। ভাইয়া ওগুলো সব করাই দিবে। তো দেখো তালিকা পদ্ধতিতে সরাসরি উল্লেখ করতেছে, আর সেট গঠন পদ্ধতিতে সরাসরি উল্লেখ না করে তোমাকে ইনডাইরেক্টলি দিচ্ছে। বলতেছে যে ওইখানে একটা বস্তু আছে, বাট তোমাকে সরাসরি বলতেছে না যে বস্তুটা কি। তোমাকে যাই দেখে আগে খুঁজতে হচ্ছে, গবেষণা করতে হচ্ছে, তারপরে বের করতে হচ্ছে। তাহলে আমরা তালিকা বুঝলাম, সেট গঠন বুঝলাম। আবার অনেকে ক্লাসটা বোরিং লাগতে পারে, কারণ যারা ক্লাস 8 লেভেলে ভালো করে পড়ে আসছে তাদের এই বেসিকটা ঠিক আছে, বুঝে গেছে। এটা একদম বেসিক নিয়ে আলোচনা। এরপরে ভাইয়া কিন্তু এই ক্লাসেই অন্বয় ফাংশন নিয়ে আলোচনা করবে, যেটা হয়তো বা ক্লাস 8 এ করনি, সেজন্য পুরো ক্লাসটা দেখলে ভালো হবে। তো দেখো এরপরে সেটকে ভাইয়া তুমি দুই ভাবে সেটকে প্রকাশ এইভাবে প্রকাশ করা যায়। আর সেট দুই রকমের সেট আছে, একটা সসীম সেট, একটা অসীম সেট। বলে ভাইয়া সসীম সেট কেমন? যে তোমাকে এই একটা সেট দিল, এখানে সেটের মানটা উল্লেখ করে দিল 1 2 3 4, এই সেটের মান কতটুকু? 4 পর্যন্ত আছে। তাহলে এটা সসীম সেট। মানে যেই সেটের মানটা তোমার নির্দিষ্ট করে উল্লেখ করে দেয় যে 1 থেকে 4 পর্যন্ত, অথবা 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে সেটা তোমার সসীম সেট। কিন্তু যখন তোমাকে বলবে অসীম সেট,
ওই সেটে ভাইয়া মানটা নির্দিষ্ট করে উল্লেখ নাই। যেমন তোমাকে এরকম দিল a ইকুয়াল 1 2 3 ডট 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 চলতেই আছে। এখন কত দূর গেছে তুমি তো এটা জানো না, জানো না। তাহলে এই সেটটাকে বলা হচ্ছে অসীম সেট। আর সসীম সেট কি ভাইয়া? সসীম সেট হচ্ছে যেই সেটের মানটা নির্দিষ্ট করে দিচ্ছে তোমাকে। বুঝে গেছে? আশা করি সসীম সেট কি আর অসীম সেট কি বুঝছো। এইবার আসছে ভাইয়া যে ফাঁকা সেট। কি আসছে ভাইয়া? ফাঁকা সেট। যে বলা হচ্ছে কোন সেটের মধ্যে যদি উপাদানই না থাকলো, যেমন ধরে নাও এই একটা সেট, এই সেটের মধ্যে তোমার কোনো উপাদান নাই, কোনো উপাদানে নাই, এরকম তুমি একটা সেট নিছো, এই সেটের মধ্যে তোমার কোনো উপাদানে নাই, কিছুই নেই, তাহলে ওই সেটটাকে বলা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি বলা হচ্ছে ভাইয়া? এই সেটটাকে কি বলা হচ্ছে? ফাঁকা সেট। মানে হচ্ছে যেই সেটের মধ্যে কোনো উপাদান নাই সেই সেটটাকে বলা হচ্ছে কি ভাইয়া? ফাঁকা সেট। এরপরে দেখো দেখি যদি আসে যে উপসেট। কি ভাইয়া? উপসেট। ওরা এখানে কি করছে দেখো, পি একটা সেট নিছে, যে সেটটার মান কি 1 2 3। পি একটা সেট নিছে 1 2 3, কিউ একটা সেট নিছে 2 আর 3। উপসেট ভালো করে বুঝিও, উপসেটকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, এই যে এরকম, এইরকম দিবা আর এইরকম। তো কি করলো ভাইয়া? 1 2 3 আর কিউ সেটটা হলো 2 3। এখন তুমি বুঝবা কেমনে কোনটা কার উপসেট। তো দেখো এই 2 3 মানটা কি পি এর মধ্যে বিদ্যমান? দেখো পি এ কি আছে 1 2 3 আর কিউ তে কি পাইলা 2 3। তাহলে এই কিউ এর মানটা যদি পি তে থাকে তাহলে এই কিউটা কি? এই কিউটা হচ্ছে পি এর একটা উপসেট। পি এর কি একটা ভাইয়া? উপসেট। বুঝা যাচ্ছে? এখন দেখো তো ভাইয়া এই যে উপসেটের হিসাবটা কেমন করে করে, যে এই যে আচ্ছা পি এর উপসেট কেমন করে দেখো তো কি, আমরা যদি পি এর উপসেট নির্ণয় করি, আমরা যদি পি এর উপসেট নির্ণয় করি কয়টা পাবো দেখো। আমরা যদি পি এর উপসেট নির্ণয় করো, তুমি পি এর মান কত দেওয়া আছে ভাইয়া? 1 2 3 আছে না? তাহলে উপসেট নির্ণয় তোমরা ক্লাস 8 লেভেলে শিখছিলা যে এটার উপসেট কেমন করে নির্ণয় করে। এখানে 1 হবে, হ্যাঁ এখানে 2 হবে, 3 হবে, প্রত্যেকটাকেই ভাঙাবা। একবার 1, একবার 2, একবার 3, একবার 1 2, একবার 2 3, একবার 3 1, এরকম করে ভাঙাবা। তো এক সময় তো এটাও পাবা যে 2 3 পাবা না? তো এই যে 2 3 পাচ্ছ, তাহলে এই 2 3 টা কি এটাতে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে যদি থাকে তাহলে এই কিউটা হচ্ছে এই পি এর একটা উপসেট। কি ভাইয়া? উপসেট। এই যে দেখো তোমাদের বইয়ে আছে সেট প্রকাশের পদ্ধতি অসীম সেট, এই যে দেখো, কই ভাইয়া? এই যে দেখো 24 পৃষ্ঠার একদম মাঝ বরাবর দেখো পাই যাবে। কোথায় আছে ভাইয়া? 24 পৃষ্ঠার একদম মাঝ বরাবর। তাহলে কি পাইলাম? এই কিউটা কার? পি এর উপসেট। কেমন করে? এই যে উপসেট নির্ণয় হচ্ছে আমরা ক্লাস করব কেমন করে উপসেট নির্ণয় করে। পি এর মান কত দেওয়া আছে? 1 2 3। এই যে এইখান থেকে উপসেট একবার 1, একবার 2, একবার 3, একবার 1 2, একবার 1 3, একবার 2 3, একবার 1 2 3, একবার ফাঁকা সেট। তো এই সবগুলা যখন বের করব তখন এক পর্যায়ে যায় 2 আর 3 পাবো। তাহলে এই 2 3 টা কি এর মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে এই কিউটা হচ্ছে পি এর একটা উপসেট। এখন আসছে দেখো প্রকৃত উপসেট। একটা গেল উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেট খুবই গুরুত্বপূর্ণ এই প্রকৃত উপসেট, এবং প্রকৃত উপসেট থেকে একটা এমসিকিউ বারবার আসে, ভাই এমসিকিউটা লিখে দিবে। তো দেখো প্রকৃত উপসেট কি, যে বলে ভাইয়া এইখানে তো একটা সেট নিছো, কি সেট? যে 3 4 5 6, এইখানে একটা উপসেট নিছো যে হচ্ছে 3 5। তো এই উপসেটটার এই উপসেটটার মধ্যে তুলনা করো, এই উপসেটটা থেকে এই উপসেটের উপাদান সংখ্যা কি ভাইয়া কম আছে? দেখো দেখি এই উপসেটে উপাদান সংখ্যা কয়টা আছে? 1 2 3 4। এখানে কি আছে? 3 5 3 4 5 6। এই এ সেটে কি কি উপাদান আছে একটু দেখো, 3 4 5 6, চারটা উপাদান আছে। বি সেটে কি পাইলা? 3 আর 5, মাত্র দুইটা উপাদান পাইলা। তাহলে কোন সেটের উপসেটে, এই যে দেখো কোন একটা সেট, এই সেট থেকে যদি এই সেটের উপাদান সংখ্যা কম হয়, এখানে কি হয়? যদি উপাদান সংখ্যাটা কম হয় এই সেটের তুলনায়, তাহলে এই সেটটাকে বলা হচ্ছে কি? এ সেটের হচ্ছে প্রকৃত উপসেট। যদি উপাদান সংখ্যা কি হয় ভাইয়া? কম হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। এই যে প্রকৃত উপসেটকে এইভাবে লেখা হয়। আবারও বুঝিও, এ সেটে উপাদান সংখ্যা আছে 3 4 5 6, বি সেটে মাত্র উপাদান সংখ্যা 3 আর 5। তাহলে এ সেটের তুলনায় বি সেটে কি আছে? উপাদান সংখ্যা কম। তাহলে কি হচ্ছে? এই বি সেটটা হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট। এই যে তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ের 25 পৃষ্ঠার একদম এই যে দেখো 3 নাম্বার লাইনে চলে যাও, এই যে বি হচ্ছে এ এর একটা প্রকৃত উপসেট।
কি পাইলাম, তাহলে এই যে বি একটা সেট পাইলাম, এই সেটটা হচ্ছে এ এর প্রকৃত উপসেট। বলে ভাইয়া কেমন করে পারলেন বুঝলেন? এই যে দেখো এইখানে যে চারটা মান আছে, এখানে মান আছে দুইটা, তাহলে এই মানটা যদি কম থাকে, এখানে কম না থাকলে তো কোনো কথাই ছিল না, যদি কম থাকে তাহলে এই বি সেটটা হচ্ছে এ সেটটার হচ্ছে প্রকৃত উপসেট। এবং এখান থেকে একটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, এই যে দেখো তোমাদের বইয়ে আছে সেটের সমতার উপরে যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় এবং ওই সেটের যদি উপসেট সংখ্যা 2n হয়, 2 এর পাওয়ার n আর কি এটা। হ্যাঁ, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় এবং উপসেট সংখ্যা যদি 2 পাওয়ার n হয়, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেট খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ একটু বুঝিও, যে তুমি কোন একটা সেট আছে, এরকম একটা সেট আছে যে 1 2 3, তাহলে এই সেটটার উপসেট কয়টা হবে ভাইয়া? এই যে উপসেটের সূত্র এইটা, উপসেট এই যে একটু আগে যেটা আলোচনা করলাম, এই যে উপসেট বের করে কেমনে? এই যে 2 পাওয়ার n, ক্লাস এইটাই অনেকেই করে আসছো, 2 পাওয়ার n এমন করে মানে হচ্ছে উপসেট নির্ণয় করে। তাহলে এখানে n এর মান কত দেখো তো, 1 2 3, তিনটা মান দেওয়া আছে, তাহলে 2 পাওয়ার 3, 2 পাওয়ার কত? এই যে 3, উপসেট নির্ণয় করতেছি, উপসেট এই যে উপসেট নির্ণয় করতেছি, তাহলে 2 পাওয়ার n, তাহলে এই যে 2 n এর মান কত? 1 2 3, তিনটা মান দেওয়া আছে, তাহলে এই যে n এর জায়গায় 3 বসাইলাম, আর এই যে 2 ছিল 2, তাহলে 2 এর উপর কিউব করলে 8 হয়। কেমন করে? তিনটা 2 গুণ করো, 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে কত পাইলে? 8। তাহলে এই সেটটার উপসেট সংখ্যা হচ্ছে 8টা। এই যে একটা সেট নিলাম, ধরে নাও এ একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা তুমি পাবা, মানে উপসেট পাবা 8টা, এ সেটের উপসেট পাবা 8টা। একটু বুঝিও ভালো করে, যে এই যে একটা সেট, ধরে নাও এ সেটের উপসেট পাবা 8টা, তুমি কয়টা পাবা? উপসেট 8টা। কেমন করে পাইলাম? 2 পাওয়ার n দিয়ে, এই যে 2 পাওয়ার n সূত্র দিয়ে উপসেট পাইলাম 8টা। যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই, ভাইয়া হচ্ছে যখন ম্যাথ সলভ করাবে তখন বুঝবা, এখন ভয় পাইও না। তাহলে যদি উপসেট পাই 8টা, তাহলে হচ্ছে প্রকৃত উপসেট পাবো 7টা। প্রকৃত উপসেট পাবা 7টা। কেমন করে? যে এইখানে যেই মানটা পাবা ওইটার সাথে 1 বিয়োগ করবা, অলওয়েজ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে উপসেটে যেই মান পাবা ওইটা থেকে 1 বিয়োগ করলে প্রকৃত উপসেটের মান পাওয়া যাবে। তাহলে উপসেটে মান পাইছি 8, তাহলে প্রকৃত উপসেটে কত হবে? 7। আশা করি বুঝছো। এরপরে কি আসছে ভাইয়া দেখো, বলছে হচ্ছে সেটের সমতা। অর্থাৎ যদি দুইটা সেট থাকে এবং সেটের উপাদান সংখ্যাগুলো যদি একই থাকে, দুইটা তোমাকে সেট দেওয়া আছে এবং সেটের উপাদান, বলে ভাইয়া সেটের উপাদান কাকে বলে, এলিমেন্ট কাকে বলে? যে এই যে একটা সেট, এই সেটের মধ্যে যে যে অংশগুলা দেখো, যে যে অংশগুলা আছে, যে 3 5 7, এই যে এগুলাই হচ্ছে সেটটার একটা উপাদান। এই সেটের উপাদান কি? 3 5 7। তাহলে যদি তোমাকে দুইটা সেট দেওয়া থাকে এবং দুইটা সেটের উপাদান সংখ্যাগুলা যদি সমান হয়, দেখো এ একটা সেট, বি একটা সেট, এইখানকার উপাদান আর এইখানকার উপাদান কি সমান? বলে হ্যাঁ সমান। কেমন করে? এইখানেও 3, এইখানেও 3, এইখানেও 5, এইখানেও 5, এইখানেও 7, ওইখানেও 7, তাহলে দুইটা সেটের উপাদান সংখ্যা সমান। কেউ বলবে ভাই এখানে ডাবল 3 আছে, প্যারা নাই, তোমাকে বলছে উপাদান সংখ্যাটা সমান হইতে হবে, যে এই যে 3 3 5 5 7 7, তাহলে যদি সমান হয় তাহলে আমরা তাকে বলতে পারতেছি যে এটা হচ্ছে সেটের সমতা। কি ভাইয়া? সেটের সমতা। এটা অতটা কাজে দেয় না, কিন্তু কাজে দেয় সবচেয়ে বেশি এই যে সেটের অন্তরটা, সেটের অন্তর, সার্বিক সেট, এগুলা থেকে সৃজনশীলে বারবার আসে যে সেটের অন্তর। কি ভাইয়া? সেটের অন্তর। ধরে নাও তোমাকে এ একটা সেটের মান দেওয়া আছে 1 2 3 4, এর আরো একটা দেওয়া আছে ধরে নাও 5। তো এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, আর বি একটা সেট দিল তোমাকে 3 4। হ্যাঁ, এখন তোমাকে বললো এ সেট থেকে বি সেটের অন্তর নির্ণয় করো, তাহলে তোমাকে এইভাবেও দিতে পারে পরীক্ষার কোশ্চিনে, এ এটাকে বলে এ বাদ বি, অথবা তোমাকে এরকমও দিতে পারে এ মাইনাস বি, মানে বিয়োগ বি, এরকমও দিতে পারে তোমাকে এ বাদ বি, অথবা এরকম যে কোনো একটা দিবে, অথবা বলবে যে এ আর বি সেটের অন্তর নির্ণয় করো, না হলে এরকম চিহ্ন দ্বারা বুঝাবে। তখন তুমি কি করবা? যে আগে এ সেটটা লিখবা, লিখলাম 1 2 3 4 5। হ্যাঁ, যদি বাদ চিহ্ন দাও এইভাবে দিবা, কিন্তু চিহ্নটা ভুল করবা না। অনেকেই যদি এইভাবে দাও ভুল হবে, এইভাবেই হবে। এই যে দেখো তোমাদের বইয়ে আছে, এই যে দেখো সেটের অন্তর,
25 পৃষ্ঠার একদম নিচের দিকে। তাহলে কি করলাম, এ এর মানগুলা লিখলাম 1 2 3 4 5। এবার বি এর মান কত ভাইয়া, বি এর মান জাস্ট হচ্ছে 3 আর 4। তাহলে এখন দেখো এই যে 3 4 এই মানটা যদি এই জায়গায় থাকে তাহলে হচ্ছে ভাইয়া এই মানগুলা ভিনিশ হয়ে যাবে। অনেকে এইভাবে মনে রাখার চেষ্টা করে যে এই 3 আসে 3 কে নিয়ে গেল, 4 আসে 4 কে নিয়ে গেল, তাহলে বাকি থাকে কে 1 2 5। তাহলে এটাই হচ্ছে এ আর বি সেটের অন্তর। কি করলাম, 3 আসে 3 কে নিয়ে গেল, 4 আসে 4 কে নিয়ে গেল, বাকি থাকলো কে 1 2 5 1 2 5। এই 1 2 5 ই হচ্ছে অ্যানসার। এখন কেউ যদি এরকম বলে, ভাই একটু উপরে গুলো মিশাই দিচ্ছে, কেউ যদি এরকম বলে যে দেখো অন্যরকম যদি আসে এখন, যে এরকম পাইলা তুমি, এ একটা সেট দিছে হচ্ছে তোমাকে, এ একটা সেট দিছে 3 4 7 9, এরকম একটা এ একটা সেট দিছে আর একটা দিছে 11। হ্যাঁ, বি একটা সেট দিছে যেটার মধ্যে আছে ধরে নাও 5 7 10, এরকম মান দিছে। এ একটা সেট বি একটা সেট দিছে, আর সেটকে অবশ্যই এই বন্ধনী দ্বারা প্রকাশ করবা, সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড বন্ড দ্বারা প্রকাশ করবা সেটকে। তো দেখো এ একটা সেট দিছে বি একটা সেট দিছে, দেওয়ার পরে তোমাকে বলছে এ বা বি, অথবা বলছে তোমাকে যে এ মাইনাস বি, যে কোনো একটা বের করতে বলছে, যে কোনো একটা বের করতে বলছে। তাহলে এ বাদ বি আমরা করতেছি, দেখো দেখি এ বাদ বি কি হবে ভাইয়া, যে আগে এ এর মান লিখো তারপরে বি এর মানটা তুলো ওই যে প্রশ্ন অনুযায়ী। যে এ কত দেওয়া আছে 3 4 7 9 11, বি এ কত দেওয়া আছে ভাইয়া, বাদ বলতে এটা বিয়োগ বুঝে, বি এ কি দেওয়া আছে, বি এ দেওয়া আছে 5 7 10, এতটুকুই দেওয়া আছে, কি দেওয়া আছে 5 7 10। এখন এইটার ক্ষেত্রে তুমি কিভাবে অন্তরটা বের করবা, কিভাবে ভাইয়া, এই দেখো 5 এই পাশে আসলো, আসার পরে 5 খুঁজতেছে কাউকে, সহজভাবে মনে রাখার চেষ্টা করো। এই 5টা এই পাশে আসলো, আসে সবাইকে খোঁজার চেষ্টা করতেছে, 5 আছে 5 আছে 5 বলে নাই, তখন হয় আবার ব্যাক করে পালাই গেল, 5 চলে গেছে। 7 আসলো, আসার পরে 7 এখন খোঁজার চেষ্টা করতেছে যে এই পাশে কি 7 আছে, আছে আছে, মানে ও ওর সঙ্গী খোঁজার চেষ্টা করতেছে। তো আমরা যখন দেখো বেঞ্চে তোমরা কি সবাই সবার সাথে বসো না, তুমি তোমার একটা বেঞ্চ পার্টনার নিয়ে বসো, যে না ওর সাথে আমার ভালো হচ্ছে, মানে হচ্ছে রিলেশনটা ভালো, অন্য সম্পর্কটার সাথে আমার ভালো, কোঅপারেশনটা, আমি ওকে পেন্সিল না আনলেও আয় দেয়, মানে হচ্ছে বন্ধুত্বটা ভালো, তাহলে তুমি ওর সাথেই বসো। সেম কাজ, এই 7টা আসলো, আসে 7কে পাইলো, 7কে নিয়ে চলে গেল। 5 আসলো, 5 কাউকে পাইলো না, 5 ব্যাক চলে গেল। 7 আসলো, 7 কাউকে পাইলো, 7 কে নিয়ে চলে গেল। এবার 10 আসলো, 10 আসে অনেক খুঁজাখুঁজি করে কিন্তু কাউকে পাইলো না, আবার 10টা ব্যাক চলে গেল। এক কথায় তোমার এই পাশে যে মানগুলা থাকবে, এই মানগুলা যদি এই পাশে থাকে তাহলে ওই মানগুলা কিন্তু বাদ চলে যাবে, এবং তার সাথে এই পাশের সব মান বাদ। তাহলে কি থাকলো ভাইয়া, দেখো দেখি, আবার বুঝিও একটু ভাইয়া, সহজভাবে বুঝিও। এই পাশে যে মানগুলা থাকবে, ওই মানগুলা যদি এই পাশে থাকে তাহলে এই পাশের ওই মানগুলা বাদ চলে যাবে। তাহলে 5 আসলো, 5 তো কাউকে খুঁজে পাইলো না, ওই বাদ। 7 আসলো, 7 একে খুঁজে পাইলো, 7 একে নিয়ে চলে গেল। 10 আসলো, 10 কাউকে খুঁজে পাইলো না, 10 ব্যাক হয়ে চলে গেল। তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো 3 4 9 11। এটাই হচ্ছে এ আর বি সেটের অন্তর নির্ণয়। আশা করি বুঝছো। এখন দেখো বলছে সার্বিক সেট বা ইউ, বলে সার্বিক সেট বা ইউ কি ভাইয়া, দেখো সার্বিক সেট বা ইউ, আশা করি এই সেটটা বুঝছো। বলছে সার্বিক সেট বা ইউ, যেটা হচ্ছে আর আরেকটা আছে পূরক সেট। দেখো তোমাকে এরকম একটা সেট দিছে, একটু বোঝার চেষ্টা করিও ভালো মতো, যে এরকম একটা সেট দিছে, দেখিও এরকম একটা সেট দিছে, এরকম একটা সেট দিছে, তো এই পুরাটাই হচ্ছে ভাইয়া ইউ। হ্যাঁ, আর এইখানে ধরে নাও তোমার এরকম আছে, এ আছে, এই এ এর মধ্যে আছে ধরে নাও 2 3, এখানে ধরে নাও বি আছে, বি এর মধ্যে ধরে নাও এরকম আছে যে হচ্ছে 4 5। তাহলে এই যে সেটগুলা ভিতরে আছে, এই সবগুলা সেট মিলে তোমার একটা সেট গঠিত হবে, সেই সেটটা হচ্ছে ইউ। ভিতরে যা কিছু থাকবে, এখানে তোমার একটা 9 থাকতে পারে, এখানে 10 থাকতে পারে, তো এই ভিতরে সব কিছু মিলে তোমার ইউটা তৈরি হচ্ছে। ইউ কি ভাইয়া, ইউ হচ্ছে সার্বিক সেট। বইয়ের সংজ্ঞা পড়তে গেলে আমরা অনেক সময় বুঝি না,
যে বাংলায় কোথায় কি ঘুরায় পেঁচায় বলছে, বাট যখন তুমি এইভাবে একটু চিত্র দিয়ে বুঝে পড়ার চেষ্টা করবা তখন বলবা। অনেকে বল ভাইয়া এটা তো এ দিলেন, এইটা বি, এই দুইটার কোনো নাম নাই, বলে এই দুইটার কোনো নাম নাই। এ সেটের মধ্যে আছে 2 3, বি সেটের মধ্যে আছে 4 5, আর এখানে পেলাম একটা 9 আর ওইখানে একটা 10 দিয়ে দিলাম। তো এই সব কিছু মিলাই হচ্ছে তোমার ইউ সেটটা। বলে কি 2 3 4 5 9 10। ইউ সেট কি হলো দেখো, এই যে 2 3 এটা হচ্ছে 9, এটা 9, 2 3 4 5 9 10 সবগুলা মিলাই হচ্ছে কি ইউ সেট। বুঝছো? দেখো দেখি তোমাদের বইয়ে এই যে সার্বিক সেট নিয়ে কথা বলা হয়েছে যে সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই সেটকে তার উপসেটগুলো সার্বিক সেট বলা হচ্ছে। এক কথায় তুমি এটা যদি বুঝো ওই বইয়ের সংজ্ঞা বুঝে যাবা। তাহলে সার্বিক সেট গেল। এরপরে বলা হচ্ছে পূরক সেট। তোমাকে এরকম কিছু এটার মান দিছে, হ্যাঁ তোমাকে তো এ এর মান দিছে, এ এর মান কত দিছে বলো দেখি। এ এর মান দিছে হচ্ছে 2 3 দিছে, এ এর মান দিছে 2 3, বি এর মান দিছে হচ্ছে 4 5, এতটুকু দিছে। এখন তোমাকে বলছে পূরক সেট নির্ণয় করো। কি সেট ভাইয়া? পূরক সেট। পূরক সেটকে তোমাকে এরকম দিবে এ সি, এইভাবে প্রকাশ করতে বলবে, এইভাবে দিয়ে বলবে যে এই সেটটা নির্ণয় করো। তোমাকে খ নাম্বারে বললো এ সি নির্ণয় করো, মানে হচ্ছে এই যে পূরক সেটটা নির্ণয় করো। এ সেটের পূরক সেট তোমাকে নির্ণয় করতে বলবে খ নাম্বারে এইভাবে। তাহলে এইটাকে লেখা যায় এমন করে যে ইউ, এই যে ইউনিভার্সাল ইউ মাইনাস এ, এইভাবে লেখা যায়। এখানে যদি এরকম থাকতো যে বি এরকম, তাহলে লিখতে ইউ মাইনাস বি। বুঝা যাচ্ছে? তো ইউ এর মান কত ভাইয়া? এই যে মাইনাস বলতে কি, এটা একটা অন্তর, সেটের অন্তর। আমরা একটু আগে শিখলাম ইউ এর মান কত। দেখো তো আমরা এটা কিন্তু ধরে নিছি, ইউ এর মান হচ্ছে 2 3 4 5 9 10 মাইনাস এ এর মান কত ভাইয়া? এ এর মান আমরা ধরছি হচ্ছে 2 3 2 3 ধরছো বলে হ্যাঁ ধরছি। তাহলে এটা বের করো। এই 2 আসে 2 কে নিয়ে চলে গেল, 3 আসে 3 কে নিয়ে চলে গেল, বাকি থাকলো কে 4 5 9 10। একটু আগে যে টপিক বুঝাইলাম একদম ওইটার সাথে প্রচুর রিলেটেড, যে সেটের অন্তর। তাহলে কি হলো এ, এই যে এ এর পূরক সেট ইউ মাইনাস এ, অথবা এটাকে ইউ এরকমও লিখতে পারো যে ইউ বাদ এ, ইউ বাদ এ। আশা করি বুঝছো। যদি বুঝো ভাইকে কিন্তু কমেন্টে জানাই যাইও যে ভাইয়া হ্যাঁ যেটা আলোচনা করলেন ওটা হচ্ছে ভাইয়া বুঝছি, বুঝে গেছে। তাহলে দেখো দেখি এবার যদি আমরা সংযোগ সেট করি অর্থাৎ ইউনিয়ন সেট, কি করব ভাইয়া? এবার হচ্ছে ইউনিয়ন সেট করব, এই যে সংযোগ সেট। দেখো আচ্ছা আমরা এবার এই ভ্যান চিত্রটা মিশাই দিলাম, ভ্যান চিত্র দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। তোমাকে হচ্ছে বলছে এ একটা সেট দেওয়া আছে 2 3, এ একটা সেট দিছে হচ্ছে 2 3, হ্যাঁ এ একটা সেট দিছে 2 3। এখন তোমাকে বলছে সংযোগ সেটকে এইভাবে প্রকাশ করা হয় ইউনিয়ন। সংযোগ সেটকে কিভাবে প্রকাশ করা হয় ভাইয়া? এই যে এইভাবে ইউনিয়ন। তাহলে তোমাকে এ আর বি, এই যে এ ইউনিয়ন বি বের করতে বলছে। এ আর বি এটা সংযোগ, মানে কি করতে বলছে? এ আর বি কে যোগ করতে বলছে। এই যে এ আর বি, তাহলে এ কত পাইছো ভাইয়া? এ পাইছো 2 3, বি এ কত পাইছো ভাইয়া? বি এ পাইছো হচ্ছে 4 5 পাইছো। তাহলে এটাকে যোগ করতে বলছে, মানে সবগুলা এক জায়গায় নিবা। কেমন করে দেখো 2 3 4 5, কি করলাম? সবগুলাকে এক জায়গায় নিলাম, এটাই হচ্ছে সংযোগ সেট। এখন যদি তোমাকে বলতো যে এই যে সেট সেট বা ইন্টারসেকশন সেট, তোমাকে যদি বলতো এ ইউনিয়ন বি, আমি আগে এটা একটু চেঞ্জ করে দেই, তারপরে হচ্ছে অন্য কিছু দিব, থামো এটাই করে দিব এরকম। এবার তোমাকে এ এর মান কি দিছে দেখো তো, এ এর মান দিল 2, এর মান দিছে 2 3 4, ইন্টারসেকশন বি এর মান দিছে 4 5। ইন্টারসেকশন বলতে বোঝায় দুইটা সেটের মধ্যে কোন সেটটা কমন বা সাধারণ। এখানে 4 আর 4 এই দুইটা হচ্ছে একটা সাধারণ সেট, মানে দুই জায়গায় কোনটা আছে, এই পাশেও আছে ওই পাশেও আছে, এ তেও আছে বি তেও আছে। তাহলে এ তেও 4 আছে বি তেও 4 আছে, তাহলে ইন্টারসেকশন সেট পাইলাম হচ্ছে আমরা জাস্ট 4। এটাই হচ্ছে অ্যানসার। বুঝছো? এখন যদি আমার আগের এটা থাকতো, আমার যদি আগেরটা করতে বলতো যে এরকম, আগে কি এই জায়গায় 4 ছিল? ছিল না, আগে জাস্ট এরকম ছিল। এখন যদি এইটা বের করতে বলতো যে এ ইন্টারসেকশন বি বের করো, এ ইন্টারসেকশন বি, তখন কি করতে ভাইয়া? যে এ কত দেওয়া আছে 2 3, আর ইন্টারসেকশন বি এ দেওয়া আছে 4 5। বলে ভাইয়া এইটার ইন্টারসেকশন করবা, তাহলে দেখো তো 2 3 আর 4 5 কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। দেখো এটার সাথে এটার কি কোনো মিল আছে? মানে এখানে 2 3, এখানে কি 2 3 আছে? নাই। তাহলে দুইটা সেটের মধ্যে কোনো কিছুই মিল নাই, তাহলে এই সেটটা কি হবে? এটাই হচ্ছে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট,
এই যে ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে ভাইয়া অ্যান্সার। বুঝছো? তাহলে আজকে আমরা ইন্টারসেট সেট শিখলাম, এবার হচ্ছে আমরা নিশ্চিত সেট দেখবো। দেখো তোমাদের বইয়ে, ও এটাই তো হচ্ছে এই যে নিশ্চিত সেট। দেখো যে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, এই যে দেখো এটা একটা সেট, এটা একটা সেট, দুই সেটের মধ্যে কি কোনো কিছু মিলছে? বলে না ভাইয়া মিলেনি। তাহলে এটাই হচ্ছে একটা নিশ্চিত সেট। এই যে তোমাদের বইয়ে 27 পৃষ্ঠার একদম নিচের দিকে দেখো, 27 পৃষ্ঠার একদম নিচের দিকে যা পাইলা এটা হচ্ছে নিশ্চিত সেট। তাহলে নিশ্চিত সেট কি ভাইয়া? দুইটা সেটের মধ্যে যদি কোনো কিছু আমরা না মিল পাই, অথচ যদি কোনো সাধারণ মানে হচ্ছে একটা সাধারণ মান যদি আমরা হচ্ছে না পাই, তাহলে সেটাকে বলা হচ্ছে ভাইয়া নিশ্চিত সেট। দেখো দেখি, তাহলে হচ্ছে আমরা নিশ্চিত সেট বুঝলাম। সংযোগ মানে হচ্ছে দুইটা যোগ করব, ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন, কোন কোথায় কি মিল আছে, যেটা মিল আছে ওটা নিয়ে নিব, এটা কি ইন্টারসেকশন। আর নিশ্চিত কি পাইলাম? যদি দুইটা সেটের মধ্যে কোনো কিছু মিল না থাকে তাহলে সেটা হচ্ছে নিশ্চিত সেট। তাহলে এই পর্যন্ত বুঝা শেষ, আমাদের এই অধ্যায়ের আরো কিছু বুঝার বাকি আছে। দেখো দেখি, তাহলে নিশ্চিত সেট গেল, এবার আসতেছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট যেটাকে বলা হচ্ছে, তারপরে ক্রমজোড় করলে এই অধ্যায় শেষ। শক্তি সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। একটু দেখো, একটু আগে উপসেট পড়ছো না? উপসেট, যে উপসেট কেমন, একটা সেট দেওয়া আছে এ, এর মান দেওয়া আছে 2 আর 3, এই সেটটা তুমি উপসেট বের করবা কেমন করে? যে একটা হবে, দেখো একটা হবে 2, একটা হবে 3, হ্যাঁ একটা হবে 2 3, আর একটা হবে তোমার ফাঁকা সেট, চারটা, আর একটা হচ্ছে ফাঁকা সেট। বলে ভাইয়া চারটা কেমন করে পাইলা? ওই যে এর আগে একটা সূত্র ছিল উপসেটের, মনে আছে? 2 পাওয়ার n। তাহলে 2 নিলাম, n এর মান কত এখানে দেখো তো কয়টা আছে? 1 2 দুইটা আছে, তাহলে 2 পাওয়ার 2 তাহলে 4। এই যে দেখো চারটা পাইছি, 1 2 3 4, চারটা পাইলো। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে কোন কিছু যে উপসেট পাইলা, তুমি যে এ সেটটার উপসেট পাইলা, এটাকে তুমি যদি একটা সেট বানায় দাও, এই পুরাটাকেই যদি একটা সেট বানায় দাও, তাহলে এই পুরা সেটটাই হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে উপসেট যেই পাইলাম, উপসেটের যে মানগুলা পাইলাম, এগুলাকে যদি একটা সেট বানায় দেই, এই যে দেখো এটা একটা উপসেট পাইলাম, উপসেটটাকে একটা সেটের আওতাভুক্ত করে দিলাম, তাহলে এটাকে হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট বলা হচ্ছে। দেখো কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে, কোন সেট এই সেটের সকল উপসেট, এই যে এটা একটা সেট, এটা সেটের সকল উপসেট দ্বারা গঠিত হইলো একটা সেট, তাহলে এই সেটটাকে বলা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। আশা করি বুঝছো। এটা একটা উপসেট ছিল, এই উপসেটটাকে একটা সেটের আওতায় করে দিলাম। এরপরে আসতেছে হচ্ছে ক্রমজোড়, খুব গুরুত্বপূর্ণ এই 2.1 অনুশীলনীর জন্য। ক্রমজোড়, দেখো ক্রমজোড়, ক্রমজোড় দেখো দেখি তোমার বইয়ে কি সংজ্ঞাটা দিছে ওরা। ক্রমজোড়, ক্রমজোড় বইয়ে ওরা একটা সংজ্ঞা দিছে, দেখো দেখি সংজ্ঞাটাতে কি বলছে। বলছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে ক্রমজোড়। কি বলছে? এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথমে থাকবে কোনটা দ্বিতীয় থাকবে। এখন ধরে নাও তোমার এরকম কিছু আছে, আচ্ছা ক্রমজোড়ের ম্যাথগুলা কেমন করে করে? আসলে আমাদের বইয়ের সংজ্ঞা পড়লে অনেক সময় বুঝিয়ে আসে না, বাট যখন তুমি একটা ম্যাথ করবা দেখবে তুমি অটোমেটিকলি তোমার মাথায় ঢুকতেছে। তাহলে ক্রমজোড় বলতে ধরে নাও এখানে x আর y আছে, এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে a আর b। তাহলে ক্রমজোড় হিসাব হচ্ছে এরকম যে x ইকুয়াল তুমি a লিখতে পারবা আর y ইকুয়াল তুমি b লিখতে পারবা, এই x এর সমান করে a আর y এর সমান করে b লিখতে পারবা, এটাই হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। তাহলে দেখো দেখি ভাইয়া সংজ্ঞাটা আরেকবার পড়ো, যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে। এই যে এক জোড়া আছে দুইটা, কোনটা প্রথমে থাকবে কোনটা দ্বিতীয় থাকবে। তাহলে এই যে এটার নিয়মটাই হচ্ছে ভাইয়া, দেখো x এর জন্য এই যে এটা প্রথমে আছে এটা প্রথমে, এটা দ্বিতীয় আছে এটা দ্বিতীয়, তাহলে x সমান সমান a লেখা যায়, y সমান সমান b লেখা যায়। এখন হচ্ছে দেখো আমরা যদি ক্রমজোড়ের একটা হচ্ছে ভাইয়া উদাহরণ করি, দেখো যে বলছে কি 2x প্লাস y, এক দেখো একটা ক্রমজোড়ের উদাহরণ যে 2x প্লাস y ইকুয়াল 3, 2x প্লাস y, আর একটা কি বলছে ভাইয়া 2x প্লাস y কমা 3 ইকুয়াল বলছে 6 ইন্টু x মাইনাস y, 6 ইন্টু x মাইনাস y, ক্রমজোড়ের একটা উদাহরণ করতেছি। দেখো
তাহলে কি লেখা যায় ভাইয়া, এই পুরাটাকেই লেখা যায় x, এই 3 টাকে লেখা যায় y, এটাকে লেখা যায় x, এটাকে লেখা যায় y। যায়, এই যে দেখো একটা x একটা y একটা a একটা b, তাহলে এই যে এইটাকে লেখা যায় x, এইটাকে লেখা যায় y, এই 6 টাকে লেখা যায় x, এটাকে লেখা যায় y। এই যে দেখো কমা আছে, মাঝে দেখবা কমা আছে, এই প্লাস মাইনাস মানে তোমার একাই এক, মানে হচ্ছে পুরাটা মিলে একটা, কখনো ফের ভুল ভাবিও না এরকম 6x - y, তাহলে এইটা একটা এটা একটা, ভুল ভাবিও না, কমাটার দিকে লক্ষ্য রাখবা। তাহলে এই x সমান সমান এই x লেখা যায়, কি করা যায় ভাইয়া, দেখো দেখি, এই x এর মান কত, 2x + y = লেখা যায় 6, এই x সমান সমান এই x লেখা যায়, এই যে y টা আছে x - y সমান সমান এই যে কত লেখা যায় 3। অনেকেই বলবে যে ভাইয়া এখানে আগে এইটা নিছিলেন এটার ক্ষেত্রে, তাহলে এখানেও আগে এইটা নেন, নাও একই হিসাব তো, যে 3 = x - y, মানে হচ্ছে এই যে y এর মান নিলাম, এই যে y এর মান নিলাম, এই যে x এর মান 2x + y, এই যে x এর মান 6, এই যে y এর মান, এই যে y এর মান, খালি এটাকে জাস্ট সাজায় লিখতেছি, কারণ x গুলাকে একদিকে নিচ্ছি মানটা বের করার জন্য। দেখো তাহলে x গুলাকে একদিকে নিয়ে 3, এখন যদি এটা যোগ করো কি হবে, যোগ করলে এটা এটা কাটা যাবে, যোগ করতেছো তাহলে 6 3 কত হয় 9, 2 আর 1 কত হয় 3x = কত পাইলা 9, তাহলে x এর মান কত 9/3। এই যে x এর মান, তিনটা ছিল গুণ, গুণটা যা হয়ে গেল ভাগ, তাহলে x এর মান কত পাইলা 3, এই যে x এর মান পাইলাম 3। এখন x এর মানটা যদি 2 নম্বরে বসাও, যে x - y = 3, এই যে 2 নাম্বার সমীকরণ এটা ছিল যে x - y = 3, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 3 - y = 3। তাহলে দেখো দেখি 3, এই যে 3 টা ছিল প্লাস, প্লাসটাকে এই পাশে আনলে কি হবে মাইনাস, এই y টা ছিল মাইনাস, y টা যদি ওই পাশে যায় তাহলে কি হবে প্লাস, তাহলে দেখো 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে y এর মান কত পাইলাম ভাইয়া, y এর মান পাইলা 0, x এর মান কত পাইছো, x এর মান 3, y এর মান পাইলা 0, তাহলে তুমি লিখতে পারো x, y = 3, 0, এটাই হচ্ছে তোমার এই যে ক্রমজোড়ের অ্যানসার। কি এটা আসলো, এই যে দেখো আমরা ক্রমজোড়ের একটা ম্যাথও করে ফেললাম, এটা দিয়ে তোমরা বাকি ম্যাথগুলোও পারবা। এই x এর x, এই x x, এই y, তারপর কি করছি জাস্ট যোগ করছি, যোগ করে x এর যে মানটা পাইছি ওইটা এখানে বসাইছি, আর কিছুই করিনি। তাহলে 4.1 এ এটা ছিল, আরো একটা আছে কার্তেসীয় গুণজ, একটা কি আছে ভাইয়া কার্তেসীয় গুণজ, দেখো আরো একটা আছে কার্তেসীয় গুণজ, কার্তেসীয় গুণজ খুবই সহজ। দেখো কার্তেসীয় গুণজ, কার্তেসীয় গুণজ ভাই একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছে, দেখো যে বলা হচ্ছে এরকম আমাদের একটা মান দেওয়া আছে, p এর মান ধরে নাও দেওয়া আছে 1 2, হ্যাঁ, আর হচ্ছে q এর মান দেওয়া আছে ধরে নাও 4 5, এরকম একটা মান দেওয়া আছে। তোমাকে এখন বলছে p গুণন q, কার্তেসীয় গুণন করতে বলছে, কি করতে বলছে ভাইয়া p গুণন q, এটার কাজ করতে বলছে। তাহলে দেখো একটু p গুণন q করতে বলছে, তাহলে p এর মান লেখো, p এর মান কত ভাইয়া 1 2, হ্যাঁ, গুণন q এর মান কত ভাইয়া, q এর মান হচ্ছে 4 5, খুবই সহজ, কঠিন কিছুই নেই, তুমি যদি পারো পৃথিবীর সবকিছুই সহজ। তাহলে p এর মান লিখলাম, q এর মান লিখলাম, এখন কি ভাইয়া, এখন দেখো এই যে এক আছে, একটু দেখো এই একটা 4 এর সাথে গুণ, এই একটা 5 এর সাথে গুণ, হইছে, বলে হ্যাঁ হইছে, এই যে দুইটা আছে এই দুইটা একবার 4 এর সাথে গুণ একবার 5 এর সাথে গুণ, শেষ, সব নিয়ম এরকমই, এখানে জাস্ট আমি দুই সংখ্যার বুঝাইছি। তাহলে কি হবে, একটা একবার 4 এর সাথে গুণ, এই এক একবার 4 এর সাথে গুণ, তাহলে কত হলো 1 4, এই এক একবার 5 এর সাথে গুণ, তাহলে কি হলো 1 5, হচ্ছে না, এই দুই একবার 4 এর সাথে গুণ, তাহলে কি পাইলা 2 4, এই দুই একবার 5 এর সাথে গুণ, তাহলে কত পাইলা 2 5। তাহলে এটাই হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজের অ্যানসার। বুঝছো, আশা করি বুঝে গেছো, কিছুই নাই ভাইয়া, প্রচুর সহজ, প্রচুর সহজ। এখানে হচ্ছে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, ভাই একটু আবার করে দিচ্ছে, থামো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা আর ভিতরে দেখো একের সাথে 4 গুণন, ওইটাই করতেছি, একের সাথে 4 গুণন তাহলে হচ্ছে 1 4, কমা একের সাথে 5 গুণন তাহলে হচ্ছে 1 5, কমা 2 এর সাথে এই যে এটা 2, 2 এর সাথে 4 গুণন 2 4, 2 এর সাথে 5 গুণন 2 5, আর সবার শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা কি ভাইয়া, এটা হচ্ছে কার্তেসীয় গুণজ, বুঝে গেছে, খুবই কাজে দিবে। খালি গুণ করো, একের সাথে এই পাশে যদি 3টা থাকতো 5টা থাকতো তাহলে 5টাই গুণ করতাম, এই একের সাথে ওই পাশে যতটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, এই যে একের সাথে 4 গুণ করলাম, একের সাথে 5 গুণ করলাম, যদি আরো সংখ্যা থাকতো তাহলে আরো গুণ করতাম,
2 এরপরে আছে 2, তাহলে 2 এর সাথে এই পাশে যতগুলো সংখ্যা আছে 2 এর সাথে কয়টা সংখ্যা আছে 2টা, তাহলে 2 এর সাথে 4 গুণন, 2 এর সাথে 5 গুণন, 2 এর সাথে 4 গুণন, 2 এর সাথে 5 গুণন, শেষ। তাহলে কার্তেসীয় গুণন শিখলাম। এবার হচ্ছে আমরা একটু অন্বয় আর ফাংশন শিখবো, তাহলে হচ্ছে আমাদের আজকের আলোচনা শেষ। দেখো প্রথমেই আছে হচ্ছে অন্বয় বা রিলেশন। অন্বয় বা রিলেশন, দেখো যে হচ্ছে যেমন সাপোজ ঢাকা কি বাংলাদেশের রাজধানী, এই যে তোমার বইয়ে উদাহরণ দেওয়া আছে, দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, আবার তুমি হচ্ছে এই পাশে কি করতে পারো, বইয়ে আর কি দেওয়া আছে, ভারত দেওয়া আছে, নতুন দিল্লি, অনেকে বলে এটা হচ্ছে নয়া দিল্লি, নতুন, আমরাই হচ্ছে নয়া দিল্লি পড়ছিলাম, নতুন দিল্লি, নতুন দিল্লি, দিল্লি, নতুন দিল্লি ভারত, নতুন দিল্লি ভারত, নতুন দিল্লি কথা ভাইয়া ভারত। আর কি দিছে ওরা, আরেকটা দিছে হচ্ছে থাইল্যান্ডের দিছে ব্যাংকক, ব্যাংকক হচ্ছে থাইল্যান্ড। তাহলে কি পাইলা তুমি, তুমি পাইলা এই পাশে দিছে 3টা দেশের নাম, এই পাশে দিছে 3টা রাজধানীর নাম, যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নতুন দিল্লি, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। কোনো প্যারা নাই। অন্বয় মানে কি, অন্বয় বলতে ইংরেজি ওয়ার্ডটা দিয়ে অনেকেই বুঝে যাচ্ছ যে রিলেশন, একটা বন্ধন, যে দেখো ঢাকার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে, ভারতের সাথে নতুন দিল্লির একটা সম্পর্ক আছে, থাইল্যান্ডের সাথে ব্যাংককের একটা সম্পর্ক। কি বলে ভাইয়া, থাইল্যান্ডের রাজধানী কি ভাইয়া, ব্যাংকক। তো এই যে সেম কাজ তোমার এই যে অন্বয়, তো তোমাকে এইখানে মেথের অন্বয় দিবে, যে এ সেটের একটা মান দিবে, বি সেটের একটা মান দিবে, আর একটা শর্ত দিবে, সেই শর্ত থেকে তোমাকে অন্বয় নির্ণয় করতে হবে। দেখো খুবই সহজ, কেউ যদি বলে কঠিন তাহলে তার মতো বোকা নাই। দেখো খুবই সহজ, যেমন ভাইয়া আমাদেরকে এখানে ধরে নাও এ একটা সেট দিল 3 5, ভাই কিন্তু হচ্ছে যখন ম্যাথ সলভ ক্লাস করাবে 2.1 এর সমস্যাগুলোর উপর, তখন আরো ভালো করে বুঝবা যে একটা মান দিছে কি বইয়ে, দিছে হচ্ছে 3 5 আর বি দিছে হচ্ছে 2 4, 3 5 আর বি দিছে হচ্ছে 2 4, বি দিছে কত 2 4। মাথায় রাখবা যে এই যে অন্বয় করতে গেলে তোমাকে এই যে কার্তেসীয় গুণজ পারতে হবে। অন্বয় করতে গেলে কি পারতে হবে ভাইয়া, কার্তেসীয় গুণজ। তাহলে এই নামটা কি আমরা পড়ে আসছিলাম, সাবসেট বা উপসেট পড়ে আসছিলাম। তাহলে কি এ গুণন বি, অন্বয় রিলেশন নির্ণয় করতেছি, তাহলে এটা হচ্ছে অন্বয়ের একটা মানে হচ্ছে সূত্রর মতো বলা চলে আর কি, যেটা হচ্ছে একটা শর্ত দিয়ে দেয় যে এ গুণন বি মানে হচ্ছে এ বি এর ক্রস গুণন। একটু বুঝিও, প্যারা নাই, প্রচুর সহজ ভাইয়া দেখাই দিচ্ছে। আচ্ছা ওরা দুইটা শর্ত দিছে, শর্তগুলো লিখি। মানে হচ্ছে এখানে দুইটার অন্বয় নির্ণয় করতে বলছে, একটা হচ্ছে এক্স ওয়াই, এক্স বড় ওয়াই ছোট। দেখো একটু প্রচুর সহজ, একটাতে বলছে এক্স বড় ওয়াই ছোট, আর একটাতে বলছে ওয়াই বড় এক্স ছোট। এই শর্ত অনুসারে এইটার হচ্ছে অন্বয় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় ভাইয়া, অন্বয়, অর্থাৎ হচ্ছে আর এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো দেখি, এখন যদি আমাদের প্রথম কাজ হচ্ছে এ বি এর ক্রস গুণন করা, এই যে এটা হচ্ছে জাস্ট লিখে, তো দেখো এ বি এর হচ্ছে ক্রস গুণন করবা, তাহলে এ আর বি, এ গুণন বি, এ বি এর ক্রস গুণন করো, ক্রস গুণন করে কি পাচ্ছ দেখো, ক্রস গুণন করে পাবা 3 এর সাথে যদি 2 গুণ করো তাহলে কি পাবা, 3 এর সাথে 2 গুণ করলে পাবা 3 আর 2, 3 এর সাথে যদি 4 গুণ করো তাহলে কি পাবা 3 আর 4, পাইছো। এবার 5 এর সাথে 2 গুণ করো তাহলে 5 2, 5 এর সাথে 4 গুণ করো তাহলে হচ্ছে 5 4, পাইছো। বলে হ্যাঁ ভাইয়া পাইছি। কি করলাম বলো দেখি, 3 এর সাথে 2, 3 এর সাথে 4, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, পাইছো। এখন তোমাকে এইখান থেকে এই যে দেখো তোমাকে আর এর একটা শর্ত দিয়ে দিছে, এই যে শর্ত, এই শর্ত অনুযায়ী এইখান থেকে তোমাকে এই যে অন্বয় আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা বের করতে হবে, কেমন করে বের করবো ভাইয়া, প্রথম শর্তটা তোমাকে এইখানে দুইটা দিছে, তোমাকে জাস্ট একটা শর্ত দিয়ে তোমাকে মান বের করতে বলবে, যে তুমি যদি এই শর্তটার ক্ষেত্রে অন্বয় বের করো। প্রথম কাজ কিছুই করে নি, কার্তেসীয় গুণন একটু আগে যেটা করছিলাম। এরপরে হচ্ছে এখন আর এর মান, অ্যানসারটা বের করতেছি, অন্বয়। তাহলে দেখো তোমাকে বলছে এক্স বড় ওয়াই ছোট, এখানে কি এক্স বড়, এটা এক্স এটা ওয়াই, এটা কিন্তু এক্স এটা ওয়াই, মানে হচ্ছে প্রথমে একটা এক্স তারপর একটা ওয়াই। তাহলে দেখো তো এক্স বড় ওয়াই ছোট, এই সত্যটা কি মানে 3 কি বড় 2 এর থেকে, বলে হ্যাঁ, তাহলে এটা নিয়ে নাও, এই যে 3 2 নিছো। তারপরে 4 4 এর থেকে কি 3 বড়, এখানে কি এক্স বড়, বলে না, তাহলে এটা বাদ। দেখো তো 2 এর থেকে কি 5 বড়, বলে হ্যাঁ, তাহলে এটা নিতে হবে 5 2। 4 এর থেকে কি 5 বড়, বলে হ্যাঁ, তাহলে এটা নিতে হবে 5 4। তাহলে এই যে তুমি তোমার অ্যানসার পাই গেলা।
অন্যয় রিলেশন, তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন বা অন্যয় কি, যখন এই শর্তটা ছিল তখন হচ্ছে অ্যান্সার এইটা। এখন যদি তোমাকে এরকম একটা শর্ত দেয় যে ধরে নাও x প্লাস 1 y, এরকম একটা শর্ত দিতে পারে যে x এর মানের সাথে যদি 1 যোগ করো y এর চেয়ে বড় হইতে হবে, y এর মানটা কি হইতে হবে x প্লাস 1। আচ্ছা এটা বাদ দাও, এটা হচ্ছে আমরা ম্যাথস অফ ক্লাসে বুঝবো। এবার দেখো আরেকটা এরকম যদি থাকে, সবই একই নিয়ম। এবার বলছে y এর মানটা বড়, x এর মানটা ছোট, কি বলছে y এর মান বড় x এর মান ছোট। তাহলে এখন দেখো আরেকটা বের করতেছি, y এর মান বড়, এখানে কি y এর মান বড়, 2 কি বড় এখানে না, এখানে কি y এর মান বড়, দেখো তো একমাত্র এটাই পাবো, এখানে কি y এর মান বড়, বলে হ্যাঁ বড়। দেখো y আছে 4 x আছে 3, তাহলে কি পাইলাম, পাইলাম হচ্ছে 3 4। আর কিছু পাচ্ছো দেখো তো, এখানে কি y এর মান বড়, না y এর মান ছোট, এখানে কি y এর মান বড়, বলে না ছোট, তোমার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে একটা রিলেশন অন্যয় শিখে গেলা, মেথড শিখলা। এরপরে দেখো ফাংশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ফাংশন থেকে এবং অন্যয় থেকে বারবার সৃজনশীল প্রশ্ন আসে, ফাংশন থেকে এবং অন্যয় থেকে বারবার সৃজনশীল প্রশ্ন আসে। দেখো ভাইয়া যে ফাংশন জিনিসটা কি, যে কোনো একটা সংজ্ঞাটা এরকম করে বলতে পারো যে কোনো একটা স্বাধীন চলক x এর সাপেক্ষে y এর মান নির্ণয় করতে হবে। কি ভাইয়া, যে কোনো একটা স্বাধীন চলক, যে যেমন ধরে নাও তোমাকে বলছে যে x ইকুয়াল বলছে y স্কয়ার, হ্যাঁ, এবং বলছে যে মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন ধরে নাও 1 2 3 4 5 6 এই পর্যন্ত দিছে। এখন তোমাকে x দেখো x এর মান দিয়ে দিছে, y এর মান বের করতে বলছে, তাহলে x একটা স্বাধীন চলক, মান দেওয়া আছে, অধীন চলক কে বুঝিও একটু। আচ্ছা তোমাদের বইয়ে একটু সংজ্ঞাটা পড়াই দেই, তারপরে একটু দেখিও বইয়ে কি বলছে। দেখো বইয়ে বলছে হচ্ছে দুইটি চলক x y এমন ভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য, এই যে x এর যে কোনো একটা মানের জন্য y এর মান পাওয়া যায়, x এর যে কোনো একটা মানের জন্য y এর মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলে, এই y টাকে x এর ফাংশন বলে। বুঝে গেছে, এই যে দেখো তোমাদের বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে। তাহলে y কে কি বলা হচ্ছে, x এর ফাংশন। এখন ভাইয়া ফাংশনের কাজটা কি, দেখো প্রচুর সহজ, যে কোনো একটা স্বাধীন চলক x, এই স্বাধীন চলকের মান বসাবা, অধীন চলকের মান পাই যাবা। দেখো তো x এর মান যদি 1 বসাই, x এর মান যদি 1 বসাই, তাহলে y এর মান কত পাবো, y এর মান কত পাবা তুমি দেখো, y এর মান কত পাবা, x এর মান 1 বসাইছো, তাহলে সরি 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 এখানে হচ্ছে y এর মান বসাইলে x এর মান পাবো, সরি 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 x এর মান যদি y বসাই, এখানে হচ্ছে y এর মান বসাইতে হবে আমাদেরকে। দেখো যদি x এর মান 1 বসাই y এরটা আসবে না। আচ্ছা তুমি যদি স্কয়ারটা এই জায়গায় দাও তাহলে হবে যে x স্কয়ার y, তুমি যদি স্কয়ারটা এই জায়গায় দাও তাহলে y এর মানটা পাবা, এটা হচ্ছে x। তাহলে দেখো x এর মান যদি 1 হয়, x এর মান যদি কত হয় 1 হয়, তাহলে y এর মান কত ভাইয়া, এই যে y এর মান কত, তাহলে x এর উপর স্কয়ার করো, 1 এর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1। কি করতেছি, এই জায়গায় x এর মানটা বসাচ্ছি, x এর মান 1 বসাও, 1 এর উপর স্কয়ার 1। এখন যদি x এর মান 2 হয়, এই যে 2টা যদি এখানে বসাও, দেখো x স্কয়ার ইকুয়াল y, x এর মান দিছে তোমাকে 2, তাহলে 2 এর উপর স্কয়ার ইকুয়াল y, তাহলে 4 ইকুয়াল y, তাহলে y এর মান কত পাইলা ভাইয়া 4। মানে এই যে x এর মানগুলা এই জায়গায় বসাবা, তাহলে তুমি যে y এর মানটা পাচ্ছো, এটাই হচ্ছে ফাংশনের হিসাব। তাহলে কি করলাম, এই যে x এর মানটা এখানে বসাও, 2 বসালে কত পাচ্ছ, 2 এর উপর স্কয়ার 4। এখন যদি x এর মান 3 বসাও, তাহলে কি পাচ্ছ ভাইয়া, y এর মান পাবা 9, 3 এর উপর স্কয়ার 9। তাহলে এটাই হচ্ছে ফাংশনের কাজ, বুঝছো। এখন দেখো দেখি আমরা যদি ছোট্ট একটা ফাংশনের উদাহরণ করি, খুবই ছোট একটা ফাংশনের উদাহরণ, যে বলে ভাইয়া কেমন, দেখো খুবই একটা ছোট ফাংশনের উদাহরণ করব, যে বলছে f of x ইকুয়াল f of x ইকুয়াল কি বলছে ভাইয়া, বলছে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। হ্যাঁ f of x এটা দিছে, আর বলছে f of মাইনাস 1 এর মান নির্ণয় করো, মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো একটু, বলছে এখানে f of x ইকুয়াল এটা দেওয়া আছে, তোমরা একটা বুঝলে হাজারটা করতে পারবা, f of x এর মান এটা দেওয়া আছে। হ্যাঁ এখন বলছি f of মাইনাস 1 কত ভাইয়া, মাইনাস 1, তাহলে এখানে কি আছে f of x, আর এখানে কি আছে f of মাইনাস 1। তাহলে এই x এর জায়গায় ওরা মাইনাস 1 বসাইতে বলছে, এই যে x ছিল, x এর জায়গায় কত বসাইতে বলছে, মাইনাস 1। তাহলে দেখো এখন কাজে আসো, এই যে x আছে, x এর জায়গায় মাইনাস 1 বসাও, স্কয়ার করো, মাইনাস 4 আছে, x এর জায়গায় মাইনাস 1 বসাও, এটা গুণ অবস্থায় ছিল, এই যে গুণ অবস্থায়, প্লাস 3।
কি করলাম, x এর জায়গায় জাস্ট এই যে দেখো ওরা -1 বসাইতে বলছে, ওইখানে যদি f(5) দিত তাহলে x এর জায়গায় 5 বসাইতাম, f(10) দিলে f এর জায়গায় x এর জায়গায় 10 বসাইতাম। বুঝছো? তাহলে এই যে -1, ভাই একটা কথা বারবার বলছি যারা ভাইয়া রেগুলার ক্লাস করো, যে মাইনাসের উপর যদি কখনো জড় পাওয়ার জড় থাকে তাহলে মাইনাসটা উঠে যায়, মাইনাসের উপর পাওয়ার জড় থাকলে মাইনাসটা উঠে যায়। তাহলে দেখো, তাহলে এখানে কি পাচ্ছ, মাইনাস উঠে গেল, 1 এর উপর স্কয়ার করলে হয় 1, হয় বলে হয়। দেখো তো মাইনাস আর মাইনাস যদি গুণ করো কি হয় ভাইয়া, প্লাস হয়, সেই 6 এ পড়ে আসছিলা। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, প্লাস। 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হইছে বলে হ্যাঁ হইছে। আর এখানে কি আছে, 3, তাহলে এই যে 3, তাহলে 4 আর 1 এ 5, 5 3 কত হয় 8, এই 8টাই হচ্ছে অ্যানসার, 8টাই কি ভাইয়া অ্যানসার। তাহলে আমরা কি শিখলাম, আমরা ফাংশন শিখলাম। এবং আজকের ক্লাসের সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। কি ভাইয়া, ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। দেখো এটা আলোচনা করলেই আজকের ক্লাস শেষ। ডোমেন আর রেঞ্জ, ধরে নাও তোমার এই একটা সেট দেওয়া আছে 1 2 3, হ্যাঁ আচ্ছা এই একটা সেট দেওয়া আছে ধরে নাও 1 2, এ একটা সেট আছে 1 দেওয়া আছে, এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করো। সরি, দেখো এরকম একটা সেট দেওয়া আছে, এস একটা সেট দেওয়া আছে, ওরা বইয়ের মধ্যে দিয়ে দিছে যে 2 কি দিছে 2 1 2 2 3 2, 2 1 2 2 3 2, হ্যাঁ এরকম একটা সেট দিছে। আর কি দিছে 4 5, আর দিছে হচ্ছে 4 5, এরকম একটা সেট দিয়ে তোমাকে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। কি ভাইয়া, ডোমেন এবং রেঞ্জ। আমরা যদি এটা ডোমেন নির্ণয় করি, আচ্ছা দেখো এটাতে প্রথম উপাদানগুলো কি কি আছে, এই সেটের প্রথম উপাদান আগে নির্ণয় করো, প্রথম উপাদানগুলো, প্রথম উপাদানগুলোর উপাদানগুলো, প্রথম উপাদানগুলো কি কি আছে আগে নির্ণয় করো। কি আছে, একটা 2, মাথায় রাখবা যদি কখনো ডাবল অথবা ট্রিপল মানে 3টা করে থাকে একই উপাদান তাহলে একবার নিবা। যেমন দেখো এখানে প্রথমটা 2, এই যে এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয় উপাদান। তাহলে এইখানকার প্রথম উপাদান কত, 2, তাহলে 2 নিলাম। এইখানকার প্রথম উপাদান কত, এইখানেও 2, তাহলে 2 আর নেওয়ার দরকার নাই, একবার নিলে ওইটাকে আর নেওয়ার দরকার নাই। তাহলে এইখানে পাইলা প্রথম উপাদান 2, এখানেও 2, এখানে প্রথম উপাদান কত ভাইয়া 3, এখানে প্রথম উপাদান কত ভাইয়া 4, পাইছো। এখন তুমি যদি দ্বিতীয় উপাদানগুলো নির্ণয় করো, দ্বিতীয় উপাদানগুলো কি পাচ্ছ ভাইয়া, দেখো এখানকার দ্বিতীয় উপাদান কত 1, তাহলে এই যে পাইলাম 1, এখানকার দ্বিতীয় উপাদান কত 2, এই যে দ্বিতীয় উপাদান 2, তাহলে এই যে পাইলাম 2, এখানকার দ্বিতীয় উপাদান কত 2, 2 তো একবার নিছি নেওয়ার দরকার নাই, এখানকার দ্বিতীয় উপাদান কত 5, তাহলে অ্যানসার হয়ে গেছে। যে প্রথমে যেগুলা পাইলা এগুলা হচ্ছে ডোমেন, প্রথমের গুলা কি ভাইয়া, ডোমেন। ডোমেন কত পাইলা 2 3 4, আর রেঞ্জ কত পাচ্ছ 1 2 5, 1 2 5, এটাই হচ্ছে ভাইয়া অ্যানসার। যে প্রথমের কোন সেটের প্রথমের গুলা যে পাবা, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো দেখি বইয়ের সংজ্ঞাটা কি বলছে। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ, এই টপিকেই। তো বইয়ের উপাদান কি বলছে, যে কোন অন্বয়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এই যে একটা ক্রোমোজোর ছিল, এই ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে কি ভাইয়া, ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। আশা করি বুঝছো, না বুঝার কিছুই নেই। যে দেখো 2 2 3 4, তাহলে 2 3 4 ডাবল নিব না, 1 2 5 1 2 5, তাহলে পরে যেগুলো আছে এগুলো রেঞ্জ, প্রথমের গুলো হচ্ছে ডোমেন। তো আজকে ক্লাসে আমরা আলোচনা, আরেকটা ছিল ফাংশনাল লেখচিত্র, ওটা হচ্ছে ভাইয়া সৃজনশীলের মধ্যে কোনো বড় প্রশ্নের সৃজনশীল অথবা বইয়ের সমাধানের মধ্যে করাই দিবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা আমরা মূলত চেষ্টা করলাম সেট এবং ফাংশন, বিশেষ করে ক্লাস 9 10 লেভেলের এই অধ্যায় মানে হচ্ছে 9 10 লেভেলের অধ্যায়ের পুরোটাকে আলোচনা করলাম। এবং যারা ক্লাস 8 এর দেখছো তোমরা অনেক কিছু শিখছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবারও এই সেট ফাংশনের ম্যাথের সমাধান নিয়ে আবারও হাজির হব। এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।